আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতে কিছু হট টপিক, কিছু নিউজ আপডেট এবং আগামীকালকের মানডে নাইট রয়ের প্রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওর প্রথম আপডেটটা হলো সেথ রলিন্স এবং ব্রান ব্রেকারকে নিয়ে। গত ভিডিওতেই কিন্তু আমি সেথ রলিন্সের রিটার্নের ব্যাপারে আপডেট দিয়েছি এবং রেসলম্যানিয়াতে সেথ রলিন্সের ম্যাচের ব্যাপারেও কিন্তু আমি আপডেট দিয়েছি। মানে আমি কিন্তু গত ভিডিওতেই বলেছি যে এলিমিনেশন চেম্বারের আগেই কিন্তু আমরা সেথ রলিন্সের রিটার্ন দেখতে পাবো। সেথ রলিন্স এসে ব্রন বেকারের ওপরে অ্যাটাক করবে, যার কারণে ব্রন বেকার কিন্তু এলিমিনেশন চেম্বার জিততে পারবে না। আর আগে থেকেই কিন্তু সেথ রলিন্সের সঙ্গে ব্রন বেকারের একটা ঝামেলা হয়ে আছে। ব্রন বেকারের জন্য কিন্তু সেথ রলিন্সকে তার চ্যাম্পিয়নশিপটা রিলিঙ্কুইশ করতে হয়েছে, ইনজুরিতে পড়তে হয়েছে, মানে স্টোরি লাইন অনুযায়ী। তো ভিশনের সঙ্গে কিন্তু সেথ রলিন্সের একটা পাঙ্গা আগে থেকেই আছে। আর তার উপরে সেথ রলিন্স যখন বদলা নেওয়ার জন্য আসবে, তো এই বিষয়টা কিন্তু আরো অনেক বেশি হিটেড হয়ে যাবে। তো সেথ রলিন্স এবং ব্রন বেকারের মধ্যে একটা ফিউড কিন্তু এমনিতেই বিল্ড আপ হয়ে যাবে। আর এই ম্যাচটা কোথায় হবে? এই ম্যাচটা হবে রেসলম্যানিয়া 42-তে। রেসলম্যানিয়া 42-তে আমরা ব্রন বেকার এবং সেথ রলিন্সের মধ্যে ম্যাচ দেখতে পাবো। এখন কথা হলো, সেথ রলিন্স এবং ব্রন বেকারের মধ্যে রেসলম্যানিয়া 42-তে ম্যাচ হলে এই ম্যাচটা কে জিতবে? তো এ ব্যাপারে কিন্তু একটা আপডেট চলে এসেছে। মানে কোম্পানি কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক বেশি কনফিউজ যে এই ম্যাচের মধ্যে আসলে কাকে জেতানো উচিত এবং এই ম্যাচটা কে হারবে। সেথ রলিন্সের বিষয়টা নিয়ে যদি কথা বলি, সেথ রলিন্স কিন্তু ভিশনের কাছে মার খেয়ে গেছে। এখন সে কিন্তু রিভেঞ্জ নেওয়ার জন্য আসতেছে এবং রেসলম্যানিয়াতে আইসাই সে যদি ব্রন বেকারের কাছে হেরে যায়, তাহলে রিভেঞ্জ তো নিতে পারলোই না, উল্টো কিন্তু সে ব্রন বেকারের কাছে আরো একবার মার খেয়ে গেল। তো এই বিষয়টা কিন্তু সেথ রলিন্সের জন্য অনেক বেশি খারাপ হবে, তার ক্যারেক্টারের জন্য, তার ক্যারিয়ারের জন্য, সব দিক থেকেই কিন্তু সেথ রলিন্সের জন্য এটা অনেক খারাপ একটা সিদ্ধান্ত হবে। অপরদিকে যদি ব্রন বেকারের কথা বলি, তাহলে সে হলো কোম্পানি ফিউচার। কোম্পানি কিন্তু ব্রন বেকারকে অনেকটা প্রোটেক্ট করে চলতেছে। তো সেথ রলিন্স আসে যদি সরাসরি ব্রন বেকারকে হারিয়ে দেয়, তাহলে ব্রন বেকারকেও কিন্তু অনেকটা দুর্বল মনে হবে। তো এর জন্য আসলে কোম্পানি অনেকটা কনফিউজ যে এই ম্যাচের মধ্যে কাকে জেতানো উচিত। তো আপনারা এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন যে সেথ রলিন্স এবং ব্রন বেকারের মধ্যে রেসলম্যানিয়া 42-তে ম্যাচ হলে এই ম্যাচের মধ্যে কাকে জেতানো উচিত। তো যদি আমার কথা বলি, তাহলে এই ম্যাচের মধ্যে আসলে কাউকে জেতানো উচিত না, আবার কাউকেই কিন্তু হারানো উচিত না। আমি বিষয়টা ক্লিয়ার করতেছি। তো দেখেন, সেথ রলিন্স এবং ব্রন বেকারের মধ্যে যে ফিউডটা, মানে একে অপরকে সামনে পেলে কিন্তু একেবারে শেষই করে দিবে এরকম টাইপের অ্যাগ্রেশন থাকবে। তো এই ম্যাচ চলাকালীন সময়ে আমরা কিন্তু ভালো একটা ম্যাচ দেখতে পাবো। তবে ম্যাচের শেষের দিকে এমন একটা ইন্টেন্স মোমেন্ট তৈরি হয়ে যাবে, যেখানে হয় ব্রন বেকার সেথ রলিন্সের উপরে ব্রুটালি অ্যাটাক করে দিবে, অথবা সেথ রলিন্স কিন্তু ব্রন বেকারের উপরে অ্যাটাক করে দিবে, যার কারণে নর্মালি কিন্তু এই ম্যাচটা শেষই হবে না, ডিসকোয়ালিফিকেশনে শেষ হবে, মানে এরকম টাইপের। অথবা অন্য কোনো সুপারস্টারের সাহায্য নিয়ে সেথ রলিন্স জিতলো কিংবা ব্রন বেকার জিতলো, এরকম টাইপের একটা ফিনিশিং করলে তাহলে আই থিঙ্ক এখানে সেথ রলিন্সকেও দুর্বল মনে হবে না, অপরদিকে ব্রন বেকারকেও কিন্তু দুর্বল মনে হবে না। তো এরকম টাইপের একটা ফিনিশিং হলে আই থিঙ্ক এটা পারফেক্ট হবে সেথ রলিন্স এবং ব্রন বেকারের জন্য। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি অপিনিয়ন, অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো ম্যাকেন্টার, কডি, স্যামি জেন, র্যান্ডি অর্টন এবং জেকা ফাটুকে নিয়ে। এই পাঁচজনকে নিয়ে কিন্তু একটা আপডেট আছে। একটা আপডেট বলে ভুলই হবে, এখানে কিন্তু বেশ কয়েকটা আপডেট আছে, তবে একটার সঙ্গে আর একটা কানেক্টেড। এর জন্যই কিন্তু এই সবগুলো একসঙ্গে শেয়ার করে দিব, যেন এই বিষয়টা নিয়ে বুঝতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো বিষয়টা হলো, বর্তমান সময়ে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কিন্তু ম্যাকেন্টার। এখন 2026 সালের এলিমিনেশন চেম্বার যে জিতবে, সে কিন্তু আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য রেসলম্যানিয়াতে ম্যাকেন্টারকে ফেস করবে। নর্মালি আমরা ভাবতেছি যে কডি কিন্তু 2026 সালের এলিমিনেশন চেম্বার জিতবে এবং রেসলম্যানিয়াতে সে কিন্তু কডিকে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ফেস করবে। এখন ম্যাক্স টু ম্যাক্স এখানে কি হতে পারে যে এই ম্যাচের মধ্যে জেকা ফাটুকে অ্যাড করে একটা ট্রিপল থ্রেট ম্যাচ আমরা রেসলম্যানিয়া 42-তে দেখতে পেতে পারি। তবে এখানেই কিন্তু একটা টুইস্ট হতে পারে। অনেক দিন ধরে কিন্তু শুনতেছি যে এই ম্যাচের মধ্যে একটা টুইস্ট আসবে। এখন টুইস্ট কি হতে পারে? তো রিসেন্ট আপডেটে বলা হচ্ছে যে ম্যাকেন্টার কিন্তু এলিমিনেশন চেম্বারে তার
চ্যাম্পিয়নশিপটা হেরে যাবে সে কিন্তু চ্যাম্পিয়ন হিসেবে রেসলম্যানিয়া 42 পর্যন্ত যেতেই পারবে না। এখন কথা হলো যে এলিমিনেশন চেম্বারে সে যদি আসলেই হারে তাহলে কার এগেনস্টে হারবে? তো বলা হচ্ছে এলিমিনেশন চেম্বারে আমরা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাকেন্টায়ার, কডি এবং জেকা ফাটুর মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পাবো। এখন অনেকেই বলতে পারেন যে কডি তো নর্মালি কোনো রিম্যাচ পাবার কথা নয়, তাহলে সে এলিমিনেশন চেম্বারে কি করে রিম্যাচ পাচ্ছে? তো সত্যি কথা বলতে এই বিষয়টা নিয়ে আমি নিজেও অনেক বেশি কনফিউজ। তবে কোন একটা সিস্টেম করে কডি ডেফিনেটলি এলিমিনেশন চেম্বারে ম্যাকেন্টায়ারের সঙ্গে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচ পেয়ে যাবে, যেখানে কডি হবে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। আর অপরদিকে এলিমিনেশন চেম্বার জিতে পারে স্যামি জেন এবং র্যান্ডি অর্টন, এবং এই দুইজনের মধ্যে যে কোনো একজন কডিকে রেসলম্যানিয়া 42-তে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ফেস করবে। আর এখানে সব থেকে যে বড় বিষয়টা সেটা হলো মূলত কডি চেয়েছে স্যামি অথবা র্যান্ডি অর্টনের মধ্যে যে কোনো একজনকে রেসলম্যানিয়া 42-তে ফেস করতে। এখন যেহেতু কডি চেয়েছে, ট্রিপল এইচ তো পারলে কডির জন্য নিজের জীবনও দিয়ে দেয়, সেখানে স্যামি এবং র্যান্ডি অর্টনের মধ্যে যে কোনো একজনকে অপোনেন্ট হিসেবে দেয়া এটা কিন্তু ট্রিপল এইচ এর জন্য তেমন বড় কোনো বিষয় নয়। এখানে সব থেকে বড় যে বিষয়টা সেটা হলো কডি চেয়েছে স্যামি এবং র্যান্ডি অর্টনের মধ্যে যে কোনো একজনকে ফেস করতে। তো যদি আসলেই এমনটা হয় তাহলে কডির সঙ্গে আমরা স্যামি জেন অথবা র্যান্ডি অর্টনের মধ্যে ম্যাচ দেখতে পেয়ে যাব। র্যান্ডি তো অনেক আগে থেকেই বলতেছে যে কডি আমি তোমার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য আসবো। তো এখানে যদি আসলে এলিমিনেশন চেম্বারে কডি চ্যাম্পিয়ন হয়ে যায় আর এলিমিনেশন চেম্বারটা জিতে যায় র্যান্ডি অর্টন, তাহলে কিন্তু ওই যে চ্যালেঞ্জের বিষয়টা এটা কিন্তু লজিক্যাল হয়ে গেল। রেসলম্যানিয়া 42-তে আমরা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য কডি এবং র্যান্ডি অর্টনের মধ্যে ম্যাচ দেখতে পেলাম। এখন এখানে অনেকেই বলতে পারেন তাহলে ভাই ম্যাকেন্টায়ারের কি হবে? তো ম্যাকেন্টায়ার কিন্তু আরো একবার স্ক্রু করা হবে। আর এখানে ম্যাকেন্টায়ারকে যে চ্যাম্পিয়ন করা হয়েছে এটা কিন্তু শুধুমাত্র কডিকে প্রোটেক্ট করার জন্য। এখানে ম্যাকেন্টায়ারকে ব্যবহার করা হয়েছে একটা সিঁড়ি হিসেবে। আর এখানে আরো একটা বিষয়, নর্মালি কোনো সুপারস্টার যখন চ্যাম্পিয়ন হয় তখন কিন্তু সে সকল সুপারস্টারদের প্রোফাইলে চ্যাম্পিয়নশিপের সঙ্গে কিন্তু রেন্ডারে আপডেট করা হয়। তবে এখনো পর্যন্ত ম্যাকেন্টায়ারের ক্ষেত্রে কিন্তু এমনটা করা হয়নি। এখনো পর্যন্ত ম্যাকেন্টায়ারে কিন্তু সেই আগের প্রোফাইলটাই আছে। মানে আপনারা ডিটেলসে দেখতে গেলে সেখানে বলা হচ্ছে যে ম্যাকেন্টায়ার আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, তবে তার কাঁধে কিন্তু আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটা নাই, মানে সেখানে কিন্তু সিঙ্গেলই রাখা হয়েছে। তো এই বিষয়গুলো হিন্ট করতেছে যে ট্রিপল এইচ কিন্তু আসলে ম্যাকেন্টায়ারকে কি পরিমাণে স্ক্রু করতেছে। আর ম্যাকেন্টায়ার যে চ্যাম্পিয়ন এটা কিন্তু ট্রিপল এইচ গুনতেইছে না, এটা কিন্তু ট্রিপল এইচ ধরতেইছে না। তো এটা হলো বিষয় যে ম্যাকেন্টায়ারকে আরো একবার স্ক্রু করা হচ্ছে। আমরা রেসলম্যানিয়া 42-তে পসিবলি স্যামি জেন অথবা র্যান্ডি অর্টনের মধ্যে যে কোনো একজনের সঙ্গে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য কডি রুডসের মধ্যে ম্যাচ দেখতে পাবো, এমনটাই কিন্তু রিসেন্ট আপডেটে বলা হচ্ছে। তো এটা হলো বিষয়। তো এই বিষয়গুলো নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে পারেন। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো ট্রিপল এইচ কে নিয়ে। তো ট্রিপল এইচ কে নিয়ে কিন্তু শকিং একটা আপডেট পাওয়া গিয়েছে। এই বিষয়টা নিয়ে অনেক দিন ধরেই আলোচনা করা হচ্ছে, অনেক দিন ধরেই আমি এই বিষয়টা দেখতেছি। তবে সত্যি বলতে এই বিষয়টাকে কিন্তু আমি খুব একটা বেশি সিরিয়াসলি নেইনি, এর জন্য কিন্তু এরকম একটা আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তবে বর্তমান সময়ে এই বিষয়টা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, এই বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার না করেও পারলাম না। তো বিষয়টা হলো রিসেন্টলি বলা হচ্ছে যে ট্রিপল এইচ কে কিন্তু 2027 সাল আস্তে আস্তে কোম্পানি থেকে বের করা হবে, বা 2027 সালেই কিন্তু ট্রিপল এইচ কে কোম্পানি থেকে ফায়ার করা হবে। এখানে ফায়ার করা হবে বলতে ট্রিপল এইচ কে কিন্তু একেবারে কোম্পানি থেকে বের করা হবে না, বরং ট্রিপল এইচ যেই পজিশনে আছে এখান থেকে কিন্তু ট্রিপল এইচ কে সরিয়ে দেওয়া হবে এবং এখানে কিন্তু অন্য কাউকে বসানো হবে। তো এটা হলো অ্যাকচুয়াল বিষয়। আর এই বিষয়টা বলতেছে ভিন্স রুসো, যে কিন্তু একটা সময় ট্রিপল এইচ এর পজিশনেই ছিল। তো সে কিন্তু এরকম টাইপের কথাবার্তা বলতেছে। আর এই বিষয়টা নিয়ে কিন্তু এমনিতেই অনেক বেশি আলোচনা করা হচ্ছে। আর তাছাড়া দেখেন রিসেন্টলি কিন্তু রোমান রেঞ্জের সঙ্গে কিন্তু ট্রিপল এইচ এর সম্পর্ক খুব একটা বেশি ভালো নয়। যে উসাও কিন্তু রিসেন্টলি এসে ব্লাড লাইনের বিষয়টা নিয়ে কথা বলতেছে যে ব্লাড লাইনকে নিয়ে তোমরা এরকম করতেছো, মানে সে কিন্তু ইনডিরেক্টলি ট্রিপল এইচ কে বলতেছে। আর অপরদিকে বর্তমান সময়ে কোম্পানির যে মালিক, মানে কিছুটা মালিক, মানে দা রকের কথা বলতেছি, সে কিন্তু আগে থেকে ট্রিপল এইচ কে পছন্দ করে না। আর রকের মেয়ে এভা, সেও কিন্তু কোম্পানি থেকে বের হয়ে গেছে। একটা ইস্যু কিন্তু ট্রিপল এইচ এর সঙ্গে ছিল। যারা এই বিষয়টা জানেন ভালো কথা, আর যারা জানেন না তাদের আই থিঙ্ক এই বিষয়টা জানানোর কোনো প্রয়োজন নেই। তো বিষয়টা হলো অনেকেই কিন্তু আয়শা বর্তমান সময়ে ট্রিপল এইচ এর বিষয়টাকে পছন্দ করতেছে না, আর রক্ত আগে থেকেই পছন্দ করতেছে না। আর এখন এই বিষয়টা এমন একটা ইন্টেন্স পর্যায়ে গেছে যে ট্রিপল এইচ কে হয়তো বা তার ক্ষমতা থেকে সরিয়ে ফেলা হতে পারে। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে ভাই। আপনারা যারা রেসলিং দেখেন বা নিউজ আপডেট ভিডিও দেখেন তারা কিন্তু আই থিঙ্ক অনেক আগে থেকে এই বিষয়টা শুনে থাকবেন যে ট্রিপল এইচ কিন্তু একটা সময় গিয়ে, মানে ট্রিপল এইচ যে পজিশনে আছে সেখান থেকে কিন্তু সরিয়ে
ফেলা হবে, সেখানে কিন্তু রক অন্য কাউকে বসাবে। আর এখন যেহেতু ব্লাড লাইনের সঙ্গে পাঙ্গা চলতেছে, তো এটা কিন্তু অনেকটা অবভিয়াসই হয়ে গেছে। তো 27 সাল আস্তে আস্তে কিংবা 27 সালেই কিন্তু হয়তো বা ট্রিপল এইচ যে পজিশনে আছে এখান থেকে ট্রিপল এইচকে সরিয়ে ফেলা হতে পারে। তো এটা হলো বিষয়। আর এখানে আরো একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হলো রোমান রেইন্স কিন্তু রিসেন্টলি ট্রিপল এইচকে ধরতেছে না। ট্রিপল এইচ কিন্তু বর্তমান সময়ে আইসা রোমান রেইন্সকে নিয়ে অনেক কিছু বলতেছে, অনেক রকম ভাবে রোমান রেইন্সকে কিন্তু ছোট করার চেষ্টা করতেছে। তবে বিষয়টা হলো রোমান রেইন্স এমন একটা পর্যায়ে আছে যেখানে আসলে ট্রিপল এইচ চাইলেও রোমান রেইন্সের কোনো ক্ষতি করতে পারতেছে না বা পারবে না। মানে এখন রোমান রেইন্স কিন্তু রিসেন্টলি আইসা ট্রিপল এইচের সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছে। মানে কোনো সিদ্ধান্ত নিতে হলে সে কিন্তু সরাসরি কোম্পানির যে হায়ার অথরিটি মানে ট্রিপল এইচের উপরে যারা আছে তাদের সঙ্গে কথা বলতেছে। আর তার যে রয়্যাল রাম্বলের ব্লগের বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমি জানিয়েই দিয়েছি, যেখানে রোমান রেইন্স কিন্তু নিজেই বলেছে যে রেসলম্যানিয়া 43-তে সে কিন্তু মেইন ইভেন্ট করবে। এখন সে কেন মেইন ইভেন্ট করবে? রকের সঙ্গে রোমান রেইন্সের ম্যাচ হবে। তো এই বিষয়টা কিন্তু রোমান রেইন্স আগেই জানিয়ে দিয়েছে। তো রিসেন্টলি আইসা কিন্তু রোমান রেইন্স ট্রিপল এইচকে খুব একটা বেশি গুনতেছে না। আর তাছাড়া রয়্যাল রাম্বলে গান্থারকে এলিমিনেট করা বা কডিকে দেখে রোমান রেইন্সের হাসা, তো এই বিষয়গুলো কিন্তু হিন্ট করতেছে। মানে রোমান রেইন্স মূলত এটাই বলতেছে যে ট্রিপল এইচকে তোমরা বস মনে করতেছো, আমি কিন্তু তারও বস, এরকম টাইপের। রোমান রেইন্স কিন্তু যেন তেন কোনো সুপারস্টার না, তার কাছে কিন্তু এখন বলা যায় যে ট্রিপল এইচ এর থেকেও বেশি ক্ষমতা আছে, সে কিন্তু ট্রিপল এইচকে ধরতেইছে না। আর এখানে সব থেকে যে মজার বিষয়টা সেটা হলো সিএম পাঙ্ক এবং রোমান রেইন্সের মধ্যে রেসলম্যানিয়া 42-তে আমরা যে ম্যাচ দেখতে পাবো, এখানে কিন্তু বলা যায় যে রোমান রেইন্সই কিন্তু এই গল্পটাকে বিল্ড আপ করবে, বা সেখানে যদি রোমান রেইন্স চ্যাম্পিয়ন হয় তাহলে এই সিদ্ধান্ত কিন্তু অনেকটা রোমান রেইন্সই নিবে। আর এটা নিয়ে আরো একটা আপডেট আছে যেটা এখনই শেয়ার করে দিচ্ছি। তো বিষয়টা হলো রেসলম্যানিয়া 43-তে রোমান রেইন্স এবং রকের মধ্যে যে ম্যাচ হবে এই বিষয়টা কিন্তু রোমান রেইন্স নিজেই কনফার্ম করেছে। আর এই যে রেসলম্যানিয়া 42 যেখানে রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের মধ্যে ওয়ার্ল্ডের চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে, সেখানে কিন্তু রোমান রেইন্সই সিএম পাঙ্ককে হারাবে এবং সে হবে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তো বেশ কিছু জায়গায় কিন্তু এমনটা বলা হচ্ছে যে রেসলম্যানিয়া 42-তে রোমান রেইন্স ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে এবং সে কিন্তু চ্যাম্পিয়ন অবস্থায় রেসলম্যানিয়া 43 পর্যন্ত যাবে। মানে সে কিন্তু টানা 1 বছর চ্যাম্পিয়ন থাকবে, এর মধ্যে সে কিন্তু আর চ্যাম্পিয়নশিপ হারবে না। এবং রেসলম্যানিয়া 43-তে রোমান রেইন্স এবং রকের মধ্যে যে ম্যাচ হবে এটা কিন্তু সিঙ্গেল কোনো ম্যাচ হবে না, এটা হবে চ্যাম্পিয়নশিপ ম্যাচ। রোমান রেইন্স এবং রকের মধ্যে যে ম্যাচ হবে এটা কিন্তু ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে। তো আপনারা কি চান যে রোমান রেইন্স রেসলম্যানিয়া 42-তে চ্যাম্পিয়ন হোক এবং এই চ্যাম্পিয়ন অবস্থায় সে রেসলম্যানিয়া 43 পর্যন্ত যাক? রেসলম্যানিয়া 43-তে রোমান রেইন্স এবং রকের মধ্যে আপনারা কি আসলেই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে চান? অবশ্যই কিন্তু এই বিষয়টা কমেন্টে জানিয়ে দিবেন। আর যদি আসলেই এমনটা হয় তাহলে কারা কারা খুশি হবেন অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। পার্সোনালি এই বিষয়টা নিয়ে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড। যাই হোক, এবার কথা বলি আগামীকালকের মানডে নাইট রয়ের প্রিভিউ নিয়ে। তো আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য কিন্তু কোম্পানি তেমন কোনো কিছু অফিসিয়াল করেনি, শুধুমাত্র কয়েকটা ম্যাচে কিন্তু আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য কোম্পানি অফিসিয়াল করেছে। মানে যে সময় আমি ভিডিও বানাচ্ছি এই সময় অন্তত কিন্তু কোম্পানি তেমন আহামরি কোনো কিছু অফিসিয়াল করেনি। তো যাই হোক, আগামীকালকের মানডে নাইট রোতে আমরা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য দ্য উসোস এবং আলফা একাডেমির মধ্যে কিন্তু ম্যাচ দেখতে পাবো। আলফা একাডেমি এবং দ্য উসোসের মধ্যে ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ কিন্তু কোম্পানি আগে থেকে অফিসিয়াল করে দিয়েছে, যেটা আমরা আগামীকালকের মানডে নাইট শোতে দেখতে পাবো। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট শোতে ম্যাগজিন ডুপ্রি এবং নাটালিয়ার মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। তো নাটালিয়া বললে আসলে ভুলই হবে, তার নাম কিন্তু রিসেন্টলি আসা কোম্পানি চেঞ্জ করে দিয়েছে, তাকে কিন্তু নাটি বানিয়ে দিয়েছে। তো ম্যাগজিন ডুপ্রি এবং নাটির মধ্যে আমরা আগামীকালকের মানডে নাইট শোতে একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পাবো। এরপর আমরা এলিমিনেশন চেম্বার কোয়ালিফাইং ম্যাচ দেখতে পাবো, উইমেন্স ডিভিশন থেকেও হবে এবং মেন্স ডিভিশন থেকেও হবে। আমি যেই সময় ভিডিও বানাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু কোম্পানি আসলে অফিসিয়াল করেনি যে কার সঙ্গে কার ম্যাচ হবে, এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল হয়নি। আমি যেই সময় ভিডিও রেকর্ড করতেছি, তো পরবর্তী সময়ে হয়তোবা গিয়ে অফিসিয়াল হয়ে যাবে। তো যাই হোক, আমরা এলিমিনেশন চেম্বার কোয়ালিফাইং ম্যাচ দেখতে পাবো, যেরকমটা আমরা গত স্ম্যাকডাউনে দেখতে পেরেছি। আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই হলো আগামীকালকের মানডে নাইট রয়ের প্রিভিউ, এই হলো আজকের ভিডিও। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।